জলে স্থলে বনে জঙ্গলে বিজনের কাননে ভূধরে নগরে মরুতে মেরুতে আকাশে পাতালে যে যেখানে আছেন সবাইকে শুভ সন্ধ্যা। আমরা পৃথিবীতে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। সব বক্তারা এই কথা বলে, কারণ পৃথিবী সবসময় একটা ক্রান্তিকাল অতিক্রম করে। এই মুহূর্তে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থা আগেও ছিল। এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ সংগ্রাম লেগে আছে। বিশেষ করে গত এক শতাব্দী বা অর্ধ শতাব্দী থেকে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই নাজুক। এর আগে আমরা এই চিত্রগুলো দেখেছি ইউরোপে, শতবর্ষব্যাপী যুদ্ধ, 300 বছরব্যাপী ক্রুসাইড। তারপরে আমরা 1960-70-এর দশক থেকে আমেরিকার ওয়ার অন টেরর এর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ দেখতে পাচ্ছি। এই যুদ্ধের বলি হয়েছে আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, আফ্রিকার কিছু দেশ, সোমালিয়া, মালি, সাহেলের বৃহত্তর সাহেলের যে দেশগুলো আছে এগুলো। এর বাইরে 60-এর দশকে আমেরিকা ভিয়েতনামে আক্রমণ করে, পানামা যুদ্ধ, সব মিলিয়ে গত শতাব্দী ছিল একটি যুদ্ধময়, এবং তার চেয়ে একবিংশ শতাব্দী আরও বেশি যুদ্ধময়। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট স্যার জর্জ ডাব্লিউ বুশ, তিনি নাইট উপাধিপ্রাপ্ত না, জর্জ ডাব্লিউ বুশ, তিনি ক্ষমতায় আসার পরে সেই যুদ্ধের মাত্রা তীব্রতা পায় এবং তার 16 কলা পূর্ণ হয় বারাক ওবামা ক্ষমতায় আসার পর। আমরা দেখতে থাকি একে একে ধ্বংস হয়। আমরা দেখলাম এইভাবেই একে একে ধ্বংস হলো পৃথিবীর অনেকগুলো দেশ। ধ্বংসপ্রাপ্ত দেশের হাজার হাজার নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা ঘুরে বেড়ালো হাহাকার করে মুসাফিরের মতো। তাদের ঘর ভাঙলো, বাড়ি ভাঙলো, আশ্রয় হারালো, আত্মীয় স্বজন হারালো। এইসব অসহায় মানুষদের আহাজারিতে কান্নায় ভরে উঠলো আকাশ পাতাল। তারপরেও পৃথিবীতে যুদ্ধ থামলো না। যুদ্ধ খেলা চলতেই থাকলো। সেই কবি নির্মলানন্দ গুণের ভাষায় বলতে হয়, যুদ্ধ মানে মৃত্যু মৃত্যু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। তো ভাই, এই অবস্থায় পৃথিবীর সমস্ত মানুষদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা একটি শান্তিময় পৃথিবী চাই। অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন যে মানুষ যুদ্ধ করে শান্তির জন্য, কিন্তু যুদ্ধ দিয়ে পৃথিবীতে শান্তি এসেছে শুধুমাত্র যুদ্ধ দিয়ে, এটা খুব কম। যুদ্ধ হয়তো অনিবার্য, মানুষকে যুদ্ধ করতেই হয়, কিন্তু যুদ্ধ খেলাটা মানব জাতির জন্য অবশ্যম্ভাবী পরিণতি নিয়ে আসে। আমরা সেই পরিণতি দেখতে পাই। সাজানো গোছানো একটি দেশ লিবিয়া, সেই দেশ আজ ধ্বংসপ্রাপ্ত, ত্রস্ত বিত্রস্ত। সে দেশের শাসক মুয়াম্মার আল গাদ্দাফিকে হত্যার জন্য কিছুদিন আগেও ইউরোপের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক আফসোস করলেন যে গাদ্দাফিকে সরানো উচিত হয়নি। অথচ তখন আজ থেকে 13-14 বছর আগে 2011 সালে যখন লিবিয়াতে আক্রমণ করেন, তখন তারা বলেন যে এটা ছিল গণতন্ত্র রক্ষার আক্রমণ। অথচ সেই গণতন্ত্র এখনও রক্ষা হয়নি। আফ্রিকার অবস্থা এখনও নাজুক, আফ্রিকার অবস্থা এখনও খারাপ। এর বাইরে তারা যেখানেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, তারা ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে, সেই ইরাক এখন ইরানের হাতে তুলে দিয়েছে। লিবিয়াতে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে, লিবিয়া এখন শততা বিভক্ত। সিরিয়াতে তারা আক্রমণ করেছে, এখন সিরিয়া কার, সিরিয়ার মানুষও জানে না। একইভাবে তারা একটা গণতান্ত্রিক দেশ ছিল মিশর, সেই দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মোহাম্মদ মুরসিকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে সেখানে তাদের নিজেদের সাজানো গোছানো নিজেদের পুতুল সরকার আব্দুল ফাত্তাহ আল সিসিকে বসিয়েছে। তার মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ উদ্ধার করছে। পৃথিবীর এই সব কিছু মিলিয়ে কিছু কমপ্লিট প্যাটার্ন আছে। প্যাটার্নের দিকে আমরা তাকে তাহলে দেখতে পাই কিছু দেশ, যেমন ইউরোপে আমেরিকা একটা দেশ, এশিয়ার একটা দেশ ইসরায়েল, এবং বাংলাদেশের পাশে একটা দেশ ইন্ডিয়া। এই দেশগুলোর আশেপাশের দেশগুলো যদি আমরা তাকাই, তাহলে দেখি ইসরায়েলের চারপাশের কয়েকটা দেশ, লিবিয়া, সিরিয়া, তারপর হচ্ছে জর্ডান এবং মিশর। এই দেশগুলোর মধ্যে মিশরের অবস্থা নাজুক, এখনও মিশরের শান্তি প্রতিষ্ঠিত হয়নি। বিশেষ করে যখন মুরসি ছিল তখন বেশি মাত্রায় অশান্তি বিরাজ করছিল মিশরে। নানা রকমের দেশি বিদেশি ষড়যন্ত্র সেখানে অব্যাহত ছিল, কারণ মুরসি ছিলেন তীব্র মাত্রায় ইসরায়েল বিরোধী। আমরা সিরিয়াতে দেখছি সেই যুগ ধরে যুদ্ধ চলছে, লেবাননের যুদ্ধ চলছে গৃহযুদ্ধ, ইসরায়েলের সাথে যুদ্ধ, নিজেদের মধ্যে বিবাদ, নানা মিলিয়ে বৈরুত হামলা, সব কিছু মিলে লেবাননের অবস্থা খুবই নাজুক। তারপর শুধুমাত্র একটা দেশ মোটামুটি স্টেবল আছে, সেই দেশটা হচ্ছে জর্ডান, কারণ জর্ডানের যিনি বাদশা তিনি পুরোপুরি ইসরায়েলের গোলাম। একই অবস্থা আমরা যদি দক্ষিণ আফ্রিকার দেশ, দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়ার দিকে থাকে, তাহলে দেখি সেখানে চারপাশের দেশগুলো যারা ইন্ডিয়ার বিরোধী তাদের অবস্থাই খারাপ, তাদের দেশের রাজনৈতিক অবস্থা খারাপ। যেমন সবচেয়ে বেশি ইন্ডিয়া বিরোধী, দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি ইন্ডিয়া বিরোধী মূর্তি হিসেবে পরিচিত পাকিস্তান। সেই পাকিস্তান 1947 সাল থেকে আজ 2024
70 বছরের অধিক সময়ে পাকিস্তানে এত বেশি নাজুক অবস্থা, এত বেশি অশান্তি যে এখন পর্যন্ত একজন প্রধানমন্ত্রী 5 বছরের তার পুরো মেয়াদ পূর্ণ করতে পারেনি। তার আগেই তাদের ক্ষমতাচ্যুত হয়তো হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে অনেকগুলো গোষ্ঠী সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আছে বেলুচিস্তান লিবারেশন অর্গানাইজেশন বিএলএ আছে, তারপরে আছে তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি, তারপরে আছে ইসলামিক স্টেট খোরাসান, এর বাইরে লস্কর ই তয়বা, এরকম অনেকগুলো গোষ্ঠী পূর্ব পাকিস্তানের নানা সময়ে যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যার ফলে পাকিস্তান আসলে শান্তিপূর্ণ অবস্থায় ফিরতে পারছে না। এবং পাকিস্তান সেনাবাহিনী, যাকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর একটি ভাবা হয়, সেই বাহিনী সবসময় পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কাজ করছে। তারপরে আমরা যদি দেখি শ্রীলঙ্কা একটা ইন্ডিয়া বিরোধী শক্তি হিসেবে পরিচিত হচ্ছে দিন দিন। তো শ্রীলঙ্কায় আমরা দেখছি রাজনৈতিকভাবে একটা টার্মোইল বিরাজ করছিল, যদিও এখন খুব মোটামুটি একটা স্টেবল অবস্থায় আসতে পেরেছে। তবে কিছুদিন আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত রাজাপাকসে ছিল, শ্রীলঙ্কার অবস্থা এতটা স্টেবল ছিল না। তার পাশে আমরা পার্শ্ববর্তী দেখতে পাচ্ছি মালদ্বীপ। সেই মালদ্বীপেও রাজনৈতিক অবস্থা আমরা বাইরে থেকে হয়তো বুঝতে পারি না, বাট ভিতরে রাজনৈতিক অবস্থা অতটাও শান্তিপূর্ণ না, সহাবস্থাপূর্ণ না। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আন্নি নাশিদ, তিনি এত বেশি ভারতপন্থী যে তার নির্বাচনে হেরে যাওয়ার পরে তিনি সরাসরি ভারতকে বলেছিলেন আমার দেশে আপনি হস্তক্ষেপ করুন। তারপরে আমরা দেখতে পাই নেপাল চিরদিনই ভারতের একজন বন্ধু রাষ্ট্র হিসেবে, ভারতের অনুগত রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু ভারতের রাজতন্ত্র ভেঙে যাওয়ার পরে যখন নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তারপর থেকেই নেপাল এবং ভারতের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। নেপাল দেখলো ভারত তাদের স্বার্থ উদ্ধারে খুব বেশি অগ্রগামী ভূমিকা পালন করছে না, তখন নেপাল ঝুঁকলো চীনের দিকে। তারপরে নেপালের বিরুদ্ধে ভারতের নানা রকমের ষড়যন্ত্র শুরু হলো। আমরা দেখতে পাই নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে গত 4 সাল থেকে শুরু করে 2024 সাল, 20 বছরে একজন প্রধানমন্ত্রীও তার পূর্ণকাল মেয়াদ পূর্ণ করতে পারেনি। এবং তাদের কিছুদিন পর পরে রাজনৈতিক পট পরিবর্তন হয়, প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, যার ফলে নেপালের কোনো দৃশ্যমান উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। পর্যটনে এত সমৃদ্ধ একটি দেশ, কিন্তু তাদের অর্থনীতি একদম ভঙ্গুর। তারপরে থাকলো একটা দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। এই একদম ভারতের কুলের ভিতরে থাকা একটি মুসলিম অধ্যুষিত এই দেশটি, ভারত কোনোদিনও বিশ্বাস করতে পারেনি এই দেশটিকে, এবং ভারত কখনো চায়নি এই দেশ আসলেই স্বাধীন হোক। তারা চেয়েছে তাদের শাসিত একটি উপরাজ্যের মতো থাকুক, বা রাজ্য না হোক, স্বাধীন দেশ, নামে স্বাধীন দেশ হয়ে একটা বাফার রাষ্ট্রের মতো থাকুক, যেটা মূলত তাদের কথায় উঠবে এবং বসবে। যার ফলে যখনই তারা কোনো একটা বিশেষ সরকার ক্ষমতা এসেছে, তখন বাংলাদেশ শান্ত থেকেছে মোটামুটি। কিন্তু যখনই সেই সরকার ক্ষমতা থেকে দূরে সরে গেছে, তারা বিরোধী দল বা অন্য কোনো ভূমিকায় গিয়েছে, তখনই দেশে অশান্তি শুরু হয়েছে। দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে, জঙ্গি হামলা, এই হামলা, নানা রকমের হামলা, দেশের বিডিআর বিদ্রোহ, নানা ধরনের হামলা মামলায় দেশ একদম অশান্ত অবস্থায় চলে গেছে। আমরা যদি দেখতে পাই একটা মাত্র দেশ বাকি থাকে, সেই জর্ডানের মতো, সেই দেশটা হচ্ছে এখানে ভুটান। জর্ডান যেমন ইসরায়েলের একদম কথায় উঠে এবং বসে, এই ভুটানও ভারতের কথায় উঠে এবং বসে। এই জন্য ভারতের সাথে ভুটানের কোনো সমস্যা নেই, এবং ভুটান খুব শান্তশিষ্ট একটা দেশ, তথাকথিত বিশ্বের হ্যাপিনেস ইন্ডেক্সে খুব একদম অগ্রগামী দেশ এবং বিশ্বের সুখী দেশগুলোর একটি। তো আমরা এই দুইটা এলাকার কম্প্যারিজন থেকে যেটা বুঝতে পারলাম, মিডল ইস্ট এবং সাউথ এশিয়া, যে এইখানে দুটো দেশ যারা মূলত এই সমস্ত ঘটনার পিছনে কাজ করছে। এই দুটো দেশের কারণে আশেপাশের দেশগুলোকেও শান্তিতে থাকতে পারছে না। তো এই দুটো দেশ তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে, নিজেদের শক্তি বৃদ্ধির জন্য, নিজেদের দাদাগিরি দেখানোর জন্য পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভয়াবহ রকমের ষড়যন্ত্র এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। ধন্যবাদ।